সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সকল শিক্ষক কর্মচারীরা রয়েছেন, তাদের কিছু মৌলিক দাবি রয়েছে। দীর্ঘদিন ধরে তারা হচ্ছে বঞ্চনার শিকার। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কিংবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সকল সুপারিশপ্রাপ্ত শিক্ষক রয়েছেন, তারা নিয়মিত বেতন ভাতা পেলেও আ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষক কর্মচারীরা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন না। তো তারা নিয়মিত বেতন ভাতা সহ যোগদানের তারিখ থেকে বেতনের দাবিতে আ আ সম্প্রতি একটি স্মারকলিপি জমা দিয়েছেন। এই সকল বিষয়, এই সকল বৈষম্য আসলে কিভাবে নিরসন করা যায় এবং এই সকল বৈষম্য নিরসনে শিক্ষা প্রশাসন কি ভাবছে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন ভাই। এছাড়া আমাদের সঙ্গে আরো যুক্ত আছেন নাজবুস সাকিব ভাই। আপনাদের ২ জনকেই দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। রুহুল আমিন ভাই, ১ম এ আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আপনি খুব সম্ভবত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পেয়েছিলেন। আ আপনার ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সকল প্রতিষ্ঠানে যারা সুপারিশ পেয়েছেন, তারা দীর্ঘ ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। আপনাদের একটি এমপিও আবেদনও এই ৪ মাসে নিষ্পন্ন হয়নি। অন্যদিকে আমরা যেটি দেখছি, মাওসি কিংবা মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন যারা সুপারিশ পেয়েছেন, তারা যোগদানের পরেই এমপিওভুক্ত হয়ে বেতন ভাতা পাচ্ছেন। আপনার সাথে আপনার সহকর্মী যোগদান করেছে, তারা বেতন পাচ্ছে, কিন্তু আপনি বেতন পাচ্ছেন না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং আসলে এই যে কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন এই সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছে না? রুহুল আমিন ভাই। সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাসের শিহাবুদ্দিন ভাইকে, যিনি আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করতেছেন। আমাদের গত ১৭ তারিখ আমরা কারিগরি অধিদপ্তরে একটি স্মারকলিপি জমা দিয়ে এসেছি। সেখানে আমাদের প্রথম যে দাবিটা ছিল, সেখানে ছিল যে মাওসির অধিভুক্ত শিক্ষকরা নিয়মিত বেতন ভাতা পেলেও গত ৪ মাস ধরে কারিগরি অধিদপ্তরের অধীনে কোনো এমপিও নিষ্পত্তি হয়নি। এখানে দেখা গেছে যে মাওসি এবং মাদ্রাসার প্রায় ৪০,০০০ শিক্ষক এমপিও ভুক্ত দিতে পারলেও সেখানে কারিগরি অধিদপ্তর ১,০০০ শিক্ষকেরই এমপিও দিতে পারছে না। সেটার স্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদেরকে দেয়নি। আমরা স্মারকলিপি নিয়ে ডিজি স্যারের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে সরাসরি সাক্ষাৎ করেননি। সাক্ষাৎ না করে উনি আমাদেরকে প্রকৌশলী মোহাম্মদ মাসুদুর রহমান, পরিচালক PIU এর অধীনস্থ করে। তো ওনার কাছে আমরা আমাদের স্মারকলিপিটি জমা দিয়ে এসেছি, কিন্তু এর প্রতি উত্তরে আমরা কিছু পাইনি। দুঃখিত রুহুল আমিন ভাই, আমার মাইক্রোফোনটি মিউট করা ছিল। আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আপনার সহকর্মীরা ৪ মাস ধরে বেতন পাচ্ছে, আপনি বেতন পাচ্ছেন না। আপনি কিভাবে জীবিকা নির্বাহ করছেন? সেই বিষয়টি একটু জানতে চাই রুহুল আমিন ভাই। বিগত ৪ মাস থেকে আমরা মানবতর জীবনযাপন করছি। সর্বপ্রথম তো আমরা শিক্ষকরা নিজ জেলার বাইরে দূর দূরান্ত থেকে এসে বাইরের প্রতিষ্ঠানে আমরা যোগদান করেছি, কিন্তু প্রাতিষ্ঠানিক বা অধিদপ্তর থেকে কোনো আমাদের এমপিও নিষ্পত্তি না হওয়ার কারণে আমরা বিভিন্ন জনের কাছ থেকে ঋণগ্রস্ত হয়ে আমরা জীবিকা নির্বাহ করতেছি। এতে আমাদের শিক্ষকদের এখন যেটা বাঁচা মরার লড়াই, যে আমরা যদি এমপিও দ্রুততার সহিত নিষ্পত্তি না হয় তাহলে আমাদের রাস্তায় দাঁড়াইতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রুহুল আমিন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই নাজমুস সাকিব ভাই আপনার কাছে। নাজমুস সাকিব ভাইয়ের কাছে যে বিষয়টা আমি জানতে চাই যে এমপিও নীতিমালা জারি হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। কাম্য শিক্ষার্থী, কাম্য পরীক্ষার্থী বা কাম্য ফলাফলের অজুহাতে অনেকের এমপিও বাতিল করা হচ্ছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দেখছি এমপিও বাতিল হয়ে যাচ্ছে। শিক্ষকরা আসলে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তো আসলে করোনা পরিস্থিতি সহ সার্বিক যে বাস্তবতা, এই বাস্তবতা বিবেচনায় কাম্য শিক্ষার্থীর শর্ত শিথিল করার একটা দাবি উঠেছে। এই বিষয়টি আসলে দাবি কেন উঠলো বা এর যৌক্তিকতা কতটুকু সেই বিষয়টি একটু আপনার কাছে জানতে চাই। নাজমুস সাকিব ভাই। ধন্যবাদ শিহাব ভাই আপনাকে। প্রথমে আমি আমার একটু পরিচয় দিয়ে নেই। আমি মূলত NTRC এর শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করি বিগত 10 বছর ধরে।
আমি ঢাকার জি, নাজমুল সাকিব ভাই সাফল্য আপনি একটু একাডেমি। মূল পয়েন্টে আলোচনা করলে একটু সুবিধা ভালো হতো আরকি। যদি একটু মূল পয়েন্টে হ্যাঁ, আমি আলোচনা আমি করতেন। আসছি। আপনি যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে কারো এমপিও কিন্তু এখনো বাতিল হয়নি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে সকল শিক্ষকরা কারিগরিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেয়েছেন তাদের এমপিও দেয়াই হয়নি। তো এমপিও বাতিলের যেটা বললেন কাম্য শিক্ষার্থীর জন্য, সেটাও আলাদা আলাদা কথা। যাদের এমপিও অলরেডি আছে তাদের বিষয় এটা, কিন্তু এখনো আপনার জানার জন্য বলছি এমপিও বাতিল হয়নি। এখন কাম্য শিক্ষার্থী সহ প্রাতিষ্ঠানিক জটিলতার জন্য আসলে যে এমপিও দেয়া হবে না বা এমপিও বিলম্ব হচ্ছে, এটি সম্পূর্ণ একটি অযৌক্তিক দাবি। কারণ আপনি জানেন যে এই সকল শিক্ষকবৃন্দ এনটিআরসি এর মাধ্যমে, অর্থাৎ নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটির মাধ্যমে তারা কিন্তু সুপারিশ পেয়েছে। এখন আপনি আপনি জানেন নিশ্চয়ই, বা দেশবাসী জানে, তাদের জানার জন্য আরেকটু বলছি, তারা কিন্তু এনটিআরসি এর যে পরীক্ষার পদ্ধতি, এই পদ্ধতিতে 3টা ধাপ থাকে: প্রিলিমিনারি, লিখিত, মৌখিক। এই 3টা দীর্ঘ প্রসেসের মাধ্যমে তারা যখন একটা সার্টিফিকেট পেয়ে এরপরে আবার গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে তারা স্কুলে, এই সকল স্কুলে তারা জয়েন করলো, সুপারিশ পেয়ে জয়েন করলো, এরপরে যদি তারা জানতে পারে যে তাদের এমপিও হুমকির মুখে, কি কারণে? কাম্য শিক্ষার্থী সহ অন্যান্য প্রাতিষ্ঠানিক জটিলতা। এই দায়ভার কি কোনো মতেই এই সকল শিক্ষকদের উপর বর্তায়? না, বর্তায় না। এই সকল দায় ওই সকল প্রতিষ্ঠানের, এই সকল দায় অধিদপ্তরের, এই সকল দায় সরকারের। এই সকল দায় কিন্তু এই সকল শিক্ষকরা নিতে পারে না। তারা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, 300 কিলোমিটার 400 কিলোমিটার দূর থেকে তারা এসে বিভিন্ন ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে তারা যে জয়েন করেছে, তাদের উপরে এই বোঝা চাপিয়ে দেওয়ার, এই যে যে দুষ্ট প্রকৃতির লোকজন, এটা কি আসলেই মানে সুস্থ সমাজে কি এটা চিন্তা করা যায় বলেন? যায় না। এই জন্য আমি মনে করি যে কাম্য শিক্ষার্থীর বিষয়টা, এই দায় কোনো মতেই তাদের উপরে দেয়া উচিত না, দেয়া দেওয়ার কোনো সুযোগও নেই। জি, ধন্যবাদ। আচ্ছা, নাজমুল সাকিব ভাই, আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই। নিজের জানার জন্য আমার আ ইচ্ছা আছে। আমি আপনার আ কাম্য শিক্ষা বা শিক্ষার্থী কিংবা হচ্ছে শিক্ষার্থীদের যে ফলাফল, সেটি তো আসলে শিক্ষকের আপনারা তো হচ্ছে শ্রেণীকক্ষে প্রচুর পরিশ্রম করেন, আপনারা অল্প বেতনে চাকরি করেন। এ এরপরে একজন শিক্ষার্থীর ফলাফল আসলে কেমন হবে সেটা তো আসলে আপনার হাতে নেই। একজন শিক্ষার্থীর মেধা কম হতে পারে বা সেই শিক্ষার্থী হয়তো শ্রেণীকক্ষে আপনি তাকে বোঝাচ্ছেন কিন্তু সে বাড়িতে গিয়ে নাও পড়তে পারে বা তার অভিভাবকরা তাকে সেভাবে পাঠদান নাও করতে পারে। তাহলে এই দায়ভার আপনাদের ঘাড়ে, শিক্ষকদের ঘাড়েই আসলে কেন চাপানো হচ্ছে? আমি আপনার কাছে বিনীতভাবে আপনার এই প্রশ্নটাকে আরেকটু মানে রিফিউজ করতে চাই এইভাবে, যে এই সকল শিক্ষকরা যারা নতুন নিয়োগপ্রাপ্ত, তাদের উপরে এই দায়ভার চাপানোর সুযোগই নেই। আপনি যেটা বললেন সেটা সেটা অন্য আলোচনা, যে শিক্ষকদের উপরে সামগ্রিকভাবে এই দায় চাপানো যায় কিনা, সেটা আমরা আরেকদিন আলাপ করব। কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, এই দায় কোনো মতেই তারা নিয়োগই পাইলো হচ্ছে আপনার সেপ্টেম্বর মাসে, অগস্ট সেপ্টেম্বর মাসে, তাহলে তারা কিভাবে এই দায় তারা তারা কিভাবে নেবে? আশা করি বুঝতে পেরেছেন। জি, নাজমুল সাকিব ভাই আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে চাই রুহুল আমিন ভাই আপনার কাছে। আপনার কাছে যে বিষয়টি আমি এখন জানতে চাই যে আপনাদের কারিগরি অধিদপ্তরের শিক্ষকদের তো কাগজপত্র বা এমপিও ভুক্তি তো ম্যানুয়াল পদ্ধতিতে হয়। অর্থাৎ হাতে, হাতে আপনাদেরকে 32 থেকে 34 ধরনের কাগজপত্র জমা দিতে হয় এমপিও ভুক্তির জন্য। তো সেখানে একটি কাগজ বা ছোট্ট একটি বিষয় যদি ভুল হয়ে যায়, তখন আপনাদের এমপিও ভুক্ত করা হয় না। আপনাদেরকে পুনরায় আবার নতুন করে সেই কাগজপত্রগুলো এরেঞ্জ করে আবারও আবেদন করতে হয়। তো এই যে একটা ঠুনকো অজুহাতে আপনাদের এমপিও করা হয় না ছোট কাগজপত্র, এটি আসলে বন্ধ হওয়া উচিত বলে অনেকে মনে করছেন। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে আপনার আসলে কি মনে হয় যে ১ টি বা ২ টি কাগজপত্র যদি আপনাদের ভুল থাকতেই পারে বা সেটি সং আ এমপিও ভুক্তির পরে পরবর্তীতে সংশোধন করতে দেওয়া যায় কিনা? রুহুল আমিন ভাই। জি, অবশ্যই। যে আমাদেরকে সুযোগ দিতে হবে যে কোনো কাগজপত্রে ত্রুটি বা ভুল থাকলে সেটা সংশোধনের আমাদেরকে সুযোগ দিতে হবে। তো আমরা যেটা দেখেছি যে গত ৯ তারিখে যে ৪৯তম এমপিও মিটিং এর একটা রেজুলেশন কারিগরি অধিদপ্তরের নোটিশ জারি করেছে। সেখানে আমরা দেখেছি যে অনেক টিচার আছেন যারা ৫ম গণবিজ্ঞপ্তিতে জয়েন করেছেন, কিন্তু এখনো তাদের এমপিও ভুক্তি হয়নি। সেখানে কারণ হিসেবে দেখানো হয়েছে যে কাম্য শিক্ষার্থী নেই, কাম্য পরীক্ষার্থী নেই, কাম্য ফলাফল নেই। এর পাশাপাশি দেখিয়েছেন যে উক্ত প্রতিষ্ঠানের
যে জিও জারি করা নেই বা এমপিও ভুক্তি নেই ইত্যাদি বিভিন্ন রকমের কাগজপত্রের মিসিং আছে বা ত্রুটি আছে। কিন্তু এই প্রাতিষ্ঠানিক যে কাগজপত্রের যে সমস্যাগুলা এগুলা তো আমাদের হাতে কিছু নেই। আমরা তো জয়েনই করছি সেপ্টেম্বর, কেউ আগস্টে কেউ সেপ্টেম্বরে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো তো এর আগেও দীর্ঘদিন তাদের কার্যক্রম চালিয়ে আসতেছিলেন, কিন্তু তাদের এমপিও তো বহাল আছে। কিন্তু আমরা যখনই নতুন ভাবে আমাদের এমপিওর জন্য আবেদন করছি তখন এই সামান্য কাগজপত্রের ত্রুটির কারণেই আমাদের ইতিপূর্বে যারা এমপিওর জন্য আবেদন করেছে তাদের ফাইলগুলো রিজেক্ট করে দিয়েছে। তো আমি আমাদের 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা আমরা সুপারিশপ্রাপ্ত হয়েছি কারিগরি অধিদপ্তরে, আমাদের একটাই অনুরোধ থাকবে যে কাগজপত্রের এইরকম সামান্যতম ত্রুটি যাতে সামান্যতম ত্রুটিগুলো যাতে শিথিল করা হয় আমাদের জন্য, যাতে পরবর্তীতে আমাদেরকে একটু সময় দিলে আমরা এই কাগজপত্রগুলো আবার প্রাতিষ্ঠানিকভাবে সাবমিট করতে পারি। ধন্যবাদ। রুহুল আমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করব যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে ম্যানুয়াল পদ্ধতিতে আসলে এমপিও ভুক্তির যে প্রক্রিয়া সেটি বন্ধ হবে, অচিরেই ডিজিটালাইজড হবে। যদিও এই ডিজিটালাইজড প্রক্রিয়াতে কারিগরি শিক্ষা অধিদপ্তর বিগত ২-৩ বছর ধরে তারা বলছে যে আমরা কাজ করছি। ওদের সেই কাজ এখনো শেষ হয়নি। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু নাজমুস সাকিব ভাইয়ের কাছে যেতে চাই। নাজমুস সাকিব ভাইয়ের কাছে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটি নিয়ে আসলে আপনারা স্মারকলিপি দিয়েছেন বা যেটি নিয়ে আপনারা হয়তো পরবর্তীতে আন্দোলনও করতে পারেন, সেই বিষয়টি নাজমুস সাকিব ভাইয়ের কাছে জানতে চাই। যেহেতু নাজমুস সাকিব ভাই ১০ বছর ধরে শিক্ষকদের নিয়ে কাজ করছেন বা এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে কাজ করছেন। নাজমুস সাকিব ভাই, আপনি তো রুহুল আমিন ভাইয়ের কথা শুনলেন। তিনি একজন তরুণ শিক্ষক, নতুন শিক্ষক। তিনি বেতন ছাড়া চাকরি করছেন। তো আসলে এই যে তরুণ যারা রয়েছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা সুপারিশ পায়, তারা তো যোগদান থেকে বেতন পায় না। কেউ ৬ মাস, কেউ ৮ মাস, কেউ কখনো ১ বছরও পার হয়ে যায় তাদের বেতন পেতে। এই প্রক্রিয়াটি আসলে বন্ধ হওয়া দরকার বলে আপনার মনে হয় কিনা? এবং যোগদানের দিন থেকে আসলে এই তরুণ শিক্ষকদের বেতনটা কেন জরুরি? কতটা জরুরি? সেই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই। নাজমুস সাকিব ভাই। জি, ধন্যবাদ। আসলে আমি একটা বাস্তব চিত্র আপনার কাছে তুলে ধরি, ঠিক আছে? দেখেন, কারিগরি অধিদপ্তরের শিক্ষকরা প্রতিদিন ক্লাস নিচ্ছেন, ব্যবহারিক ক্লাস নিচ্ছেন, পরীক্ষার খাতা দিচ্ছেন, প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু তারা ১ মাস নয়, ২ মাস নয়, পুরা ৫ মাস ধরে কোনো বেতন নাই, এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে যে তারা যে এই বেতন পাবে এমন কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ যোগদান থেকে যে তারা বেতন পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই, বরং এই নিশ্চয়তা তৈরি হয়েছে যে তারা যোগদান থেকে বেতন পাবেন না, যেদিন এমপি হবেন সেদিন থেকে বেতন পাবেন। অথচ তারা কিন্তু একই মন্ত্রণালয়ের অধীনে এই ৩টা অধিদপ্তরের মধ্যে কারিগরি অধিদপ্তরের আন্ডারে তারা চাকরি করে যাচ্ছেন। মাদ্রাসা অধিদপ্তর, মাধ্যমিক অধিদপ্তর তারা যদি বকেয়া দিতে পারে, তাহলে কারিগরি কেন তারা বকেয়া দিবে না বলেন? এই কোনো আইনগত নৈতিক ভিত্তি কি আসলে আছে? না, নাই। তারা কিন্তু সবাই একই এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত, বৈধভাবে যোগদান করেছে, নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছে। তাহলে প্রশ্ন আসে, বিনা বেতনে কাজ করানো কি আইনসম্মত? সংবিধান অনুযায়ী শ্রমের ন্যায্য মূল্য কিন্তু দিতে হবে। কেউ কাজ করলে তার পারিশ্রমিক পাওয়ার পূর্ণ অধিকার তারা রয়েছে। এখন কাজ নেওয়া হয়েছে কিন্তু বেতন নেওয়া হচ্ছে না। নো ওয়ার্ক নো পে, এখানে কিন্তু এটা হবে না। এখানে নো পে বাট ফুল ওয়ার্ক। এই দায় শিক্ষকদের নয়, এই দায় প্রশাসনিক বিলম্বের। এখন কারিগরি শিক্ষার গুরুত্ব আমরা তুলে ধরছি, আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব, চতুর্থ শিল্প বিপ্লব, দক্ষ জনশক্তি, আমরা সবাই জানি। কিন্তু এগুলোর কেন্দ্রে আছে কারিগরি শিক্ষা, তাও জানি। আসলে বাস্তবে হচ্ছে কি, যে শিক্ষকরা দক্ষ জনশক্তি তৈরি করবেন তারাই আর সবচেয়ে অবহেলিত। প্রশ্ন করি, যে শিক্ষক নিজেই আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন তিনি কিভাবে দক্ষ আত্মবিশ্বাসী শিক্ষার্থী তৈরি করবেন? আসলে কারিগরি শিক্ষার গুরুত্ব আমরা একভাবে বলতেছি মুখে মুখে, কিন্তু তাদেরকে বিনা বেতনে খাটিয়ে যাচ্ছে। দেখেন, একটা তুলনা করি। আপনার মাদ্রাসায় যারা ৪ মাস আগে জয়েন করেছে তাদের বেতন চালু হয়েছে, তাদের আর্থিক নিরাপত্তা আছে, কিন্তু কারিগরি অধিদপ্তরে ৫ মাস ধরে তাদের কোনো বেতন নাই, এবং তাদের যোগদান থেকে বেতন দিবে এমন কোনো নিশ্চয়তা তারা দিতে পারছে না। তাহলে এই যে বৈষম্য, এটা কি ন্যায্য? ন্যায্য না। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনারা কি করতে পারেন? দেখেন, আমরা কিছু করার দরকার নেই। আমরা চাই যে কারিগরি শিক্ষকদের সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করা হোক। কারণ কি জানেন? কারণ যোগদান থেকে বেতন দেওয়ার বিষয়টা শুধুমাত্র কোনো একটা অধিদপ্তরের কাজ না, এটা একটা বাংলাদেশের
লেবার ল, আপনি জানেন যে শক্ত একটা বাংলাদেশ লেবার অ্যাক্ট 2006, 2018, 2022 সালের যে লেবার আইন, তার আইনে বিনা বেতনে খাটানোর জন্য কি সেখানে কি বলা আছে? ধারা 120 এবং 123-এ বলা আছে কোন শ্রমিককে কাজ করালে নির্ধারিত সময়ের মধ্যেই মজুরি দিতে হবে। কাজ করিয়ে বেতন না দেয়া একটা জঘন্য অপরাধ। এরপরে ধারা 108-এ কি বলা বলা হয়েছে যে ওভারটাইম করানো হলেও সেখানে বেতন দেওয়া হবে। এর পাশে আর একটা কোটেশন যুক্ত করা হচ্ছে, বিনা বেতনে অতিরিক্ত কাজ করানো যাবে না। ধারা 44 থেকে 50-এ কি বলা হয়েছে? চুক্তি ভিত্তিক শিক্ষানবিশ হলেও তাকে বেতন না দেওয়া যে থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু ভাতা দিতে হবে। কিন্তু দেখেন, এদের কিন্তু কোনো নির্দিষ্ট ভাতাও তারা কিন্তু ঘোষণা করে নাই। জোরপূর্বক বিনা বেতনে খাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। সংবিধানের 34 অনুচ্ছেদ অনুযায়ী জোর করে বিনা বেতনে কাজ করানো শাস্তিযোগ্য অপরাধ। আপনি এখন বলেন, এই যে এই সকল যা বললাম, কারিগরি অধিদপ্তরকে এর বাইরে, যদি বাইরে না হয় তাহলে এই সকল শিক্ষকদের কি কারণে বিনা বেতনে যোগদানের তারিখ থেকে বেতন দিবে না? এর কি কোনো আইনি ভিত্তি আছে? নো, এর কোনো আইনি ভিত্তি নাই। আমি তাদের কাছে অনুরোধ করবো, যারা কারিগরি অধিদপ্তরের ডিজি স্যার সহ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্যার সহ সবাইকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ লেবার অ্যাক্টের এই আইন মেনে চলবেন। আমি এই সকল শিক্ষকদেরকে দ্রুত এমপিও দিয়ে যোগদানের তারিখ থেকেই বেতন দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। ধন্যবাদ। নাজমুল সাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার আলোচনা করেছেন। একটি বিষয়ে আমারও আসলে বলার জানানোর আছে, সেটি হচ্ছে স্কুল এবং স্কুল, কলেজ বা মাদ্রাসায় এই আমরা যখন দেখি যে এনটিআরসি কোনো গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ করছে শিক্ষকদের, তখন দেখি যে হাজার, হাজার শিক্ষক স্কুল, কলেজ কিংবা মাদ্রাসায় সুপারিশ পায়। কিন্তু কারিগরিতে সুপারিশপ্রাপ্ত সংখ্যা কিন্তু খুবই কম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেও খুব কম সংখ্যক শিক্ষক সুপারিশ পেয়েছেন। এই অল্প শিক্ষকদের এমপিও ভুক্তিতে আসলে কারিগরি শিক্ষা অধিদপ্তর কেন এমন অবহেলা করে, সেটি আসলে প্রশ্ন থেকেই যায়। আমি শেষ করব। শেষ করার আগে রুহুল আমিন ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। সেটি হচ্ছে, আমরা মাঝে, মাঝে কিছু অভিযোগ পেয়ে থাকি আপনাদের কারিগরি আওতাধীন যারা চাকরি করেন তাদের কাছ থেকে। সেটি হচ্ছে, আ আঞ্চলিক আপনারা যখন কাগজপত্র জমা দেন, জমা দেওয়ার পরে কিন্তু আঞ্চলিক কার্যালয় থেকে সেগুলো হচ্ছে কিন্তু সেন্ট্রালে পাঠানো হয়। তো আঞ্চলিক কার্যালয়ে কখনো, কখনো আপনাদের কাগজপত্র হারিয়ে যায় বা পাওয়া যাচ্ছে না, এরকম একটি অজুহাত তারা দেখায়। তো এই অজুহাতের দায়ভার কিন্তু আপনাদের ঘাড়ের উপরেই এসে পড়ে। আপনাদেরকে পুনরায় কাগজপত্র সাবমিট করতে হয়। তো এটি আসলে বন্ধ হওয়া উচিত কিনা, এবং এটি বন্ধে আসলে অধিদপ্তর বা মন্ত্রণালয়কে কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হয়, রুহুল আমিন ভাই? তো অবশ্যই অবশ্যই কারিগরি আঞ্চলিক কার্যালয় থেকে আমাদের যে কাগজপত্রগুলো কারিগরি অধিদপ্তরে পাঠানো হয়, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার ইতিপূর্বে আমরা অনেক ভাইকে ভুক্তভোগী হতে দেখেছি। এবং আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আঞ্চলিক অফিসের মাধ্যমে কারিগরি অধিদপ্তরে আমাদের এমপিও ফাইলটা পাঠাইছি, সেখানেও আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি। এখানে দেখা গেছে যে কারিগরি অধিদপ্তরে যে ফাইলগুলা আঞ্চলিক অফিস থেকে পাঠানো হয়, সর্বপ্রথম সেই কাগজগুলো আসতে প্রায় কারো লাগে 10 দিন, কারো 5 দিন, কারো 2 দিন, কারো আবার 1 মাস। আমরা এরকমও পাইছি যে ফাইল সেপ্টেম্বর মাসে আঞ্চলিক অফিসে জমা দিয়েছে, কিন্তু সেই ফাইল অধিদপ্তরে আসতে আসতে নভেম্বরে চলে আসছে। এখন তারপরেও দেখা গেছে যে যখন কারিগরি অধিদপ্তর থেকে আমাদের এমপিও ফাইলগুলো চেক করার জন্য তারা কার্যক্রম শুরু করেছে, তখন উক্ত এমপিওর যার এমপিওটা চেক করতেছিল তাকে ফোন করে বলা হয় যে আপনার এই ডকুমেন্টসটা মিসিং আছে। কিন্তু যখন আমরা আঞ্চলিক অফিসে কাগজগুলো জমা দিয়ে আসি, এমপিও ফাইল জমা দিয়ে আসি, সেখানে কিন্তু তারা চেক করে আমাদের পুরো ফাইলটাই চেক করে নেয় যে এর মধ্যে কোনো কাগজ মিসিং আছে কিনা, কোনো ফাইল, কোনো গুরুত্বপূর্ণ কাগজ বাদ পড়ছে কিনা, সেগুলো তারা চেক করে নেয়। কিন্তু চেক করে নেওয়ার পরেও যখন অধিদপ্তরে আসে, তখন অধিদপ্তর থেকে আমাদের কাছে ফোন আসে যে আপনার অমুক কাগজটা মিসিং আছে, আপনি কাগজটা তাড়াতাড়ি আমাদের কাছে পাঠানোর ব্যবস্থা করুন বা অথবা অন্য উপায় অবলম্বন করুন। এরকমও আমাদের এই ইঙ্গিত দিয়ে থাকে। তো আমি অবশ্যই চাবো যে কারিগরি অধিদপ্তর এখন যে ম্যানুয়াল পদ্ধতি ব্যবহার করতেছে, সেটা না করে আমাদের ডিজিটালাইজেশন করুক। আমরা এটাই চাই, যাতে আমাদের
যত সমস্যা আছে এমপিও ফাইলের কাগজপত্রের সেগুলা দ্রুততার সহিত নিষ্পত্তি হয়। ধন্যবাদ। ধন্যবাদ রুহুল আমিন ভাই। সেই সঙ্গে আমরাও প্রত্যাশা করব শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই সমস্যা নিরসনের ব্যবস্থা নেবে এবং আপনারা যেন বকেয়া বেতন পান, যে আপনারা যোগদানের দিন থেকে যেন বেতন পান, এবং যদি কোনো কারণে যোগদানের দিন থেকে বেতন না পান তাহলে যেন আপনাদের অবশ্যই বকেয়াটা দেয়া হয়। এটি অবশ্যই নিশ্চিত করতে হবে। বেতন ছাড়া বা বেতন নিয়ে দুশ্চিন্তা করে আসলে একজন শিক্ষক কখনোই শ্রেণীকক্ষে আ আ পরিপূর্ণ পাঠদান দিতে পারেন না, এমনটি গবেষকরা জানিয়েছেন। আপনাদেরকে দুজনকেই আসলে খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, রুহুল আমিন ভাই এবং নাজমুল সাকিব ভাই। খুব অল্প সময়ের ব্যবধানে আপনারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। বিশেষ করে নাজমুল সাকিব ভাই, আমরা আশা করব পরবর্তী কোনো আলোচনায় যদি সুযোগ হয় আপনি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন। দর্শক, পরবর্তী আলোচনা আপনারা কি নিয়ে জানতে চান সেটি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। সেই সঙ্গে শিক্ষা সহ দেশের সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শিহাব ভাই। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শিহাব ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।